হ্যালো স্টুডেন্টস, সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ক্রিয়েটিভ এডুকেশনে। আজকে এই চ্যানেলে তোমাদের নবম শ্রেণীর অমূলত সংখ্যা বিষয়টা বোঝানো হবে। যারা আজকের ভিডিওতে প্রথম, তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে এসো, তাহলে পরপর তোমার বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। তাহলে আগের ভিডিওতে আমরা যেগুলো শিখেছিলাম যে মূলত সংখ্যা কাকে বলে, তারপরে মূলত সংখ্যাকে মানে কি করে আমরা বার করব, সেগুলোকে সংখ্যা রেখায় কিভাবে স্থাপন করব, তাহলে এতদূর অবধি আমরা করে নিয়েছিলাম। এবার যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে অমূলত সংখ্যা কাকে বলে। ঠিক আছে, তো আজকের বিষয়টা হচ্ছে অমূলত সংখ্যা। আজকের বিষয় হচ্ছে তোমাদের অমূলত সংখ্যা। আচ্ছা, এই যে অমূলত সংখ্যাটা কি, যে বিষয়ে আমরা কোনো কিছু জ্ঞান নেব বা যে বিষয়টা আমরা বুঝবো, সেই বিষয়টা কি সেটা তো আগে আমাদেরকে বুঝতে হবে। তাহলে প্রথমত আমরা জানবো যে অমূলত সংখ্যা কাকে বলে। ঠিক আছে, তাহলে দেখো অমূলত সংখ্যাটা হচ্ছে যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে সাজানো যায় না, যেখানে পি এবং কিউ উভয়ই একটা করে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, যেখানে পি এবং কিউ উভয় পূর্ণ সংখ্যা, আবার একটা কি কিউ নট ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাকে অমূলত সংখ্যা বলে। অমূলত সংখ্যা বলে। তাহলে এখানে বিষয়টা কি হচ্ছে, আমরা মূলত সংখ্যা জানি। তাহলে মূলত সংখ্যাটা কি ছিল, যে যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে সাজানো যায়, যেখানে পি এবং কিউ উভয়ই পূর্ণ সংখ্যা, কিউ নট ইজ ইকুয়াল টু 0, তাকে আমরা মূলত সংখ্যা বলে জানতাম। এই ক্ষেত্রে কি হবে, পি বাই কিউ আকারে আমরা সাজাতে পারবো না। আবার কি, যেটা পি থাকবে বা কিউ থাকবে উভয়ই কিন্তু পূর্ণ সংখ্যা হবে। বুঝাতে পারলাম? বাট কিউ নট ইকুয়াল টু 0, তাকে কি অমূলত সংখ্যা বলছে। বুঝা গেল? তাহলে বোঝা গেল বিষয়টা। আচ্ছা, এই যে এই অমূলত সংখ্যা আমরা কিভাবে চিনব, অমূলত সংখ্যা কাকে বলে সেটা বুঝলাম। এবার অমূলত সংখ্যা আমাদের চিনতে হবে। চিনতে যদি নাই পারি তাহলে আমরা কোশ্চেন সলভ করবো কিভাবে? তাহলে অমূলত সংখ্যা চিনতে গেলে দেখো, যেমন যে সমস্ত সংখ্যাকে আমরা রুট থেকে বার করতে পারবো না। বুঝা গেল? প্রথম পয়েন্ট হচ্ছে, দেখো অমূলত অমূলত সংখ্যা চেনার উপায়। বোঝা গেল? এই সমস্ত জিনিস কিন্তু তোমাদের কোনো বইয়ে লেখা নেই। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে চিনবো সেই বিষয়টা দেখো। একটা সাধারণভাবে তোমরা মাথায় রাখবে যে কোন সংখ্যাকে যদি মানে প্রথম পয়েন্টটা কি, যে কোন সংখ্যাকে রুট, ঠিক আছে, এই যে রুট, রুটের ভিতরে সমস্ত সংখ্যাগুলো থাকবে, কোন সংখ্যাকে রুটের বাইরে পূর্ণ সংখ্যায় না আনতে পারলে পূর্ণ সংখ্যায় আনতে না পারলে সেই সংখ্যাটি কি অমূলত সংখ্যা। তাই তো, এটা তোমাদেরকে আমি লিখে দিলাম। যেমন
এটা তাহলে এই বিষয়টা আমরা আগে বুঝে নেব। যেমন ধরো রুট ওভার অফ 15, তাহলে রুট ওভার 15 আমরা ক্লাস 7 এ প্রত্যেকেই বর্গমূল করে পূর্ণ সংখ্যা বার করেছি, তাই তো? তাহলে এই যে রুট বার করার নিয়মটা কি? রুট বার করার নিয়মটা হচ্ছে যে যেটা রুটের মধ্যে আছে সেটাকে আমরা আগে লসাগুর মতো করে করব। যেমন 15 কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। 3 5 এ 15। তাহলে এই ক্ষেত্রে কি আসছে? 3 গুণ 5 মানে রুট ওভার 15 থেকে যাচ্ছে। রুট ওভার 15 ছিলই, রুট ওভার 15 থেকে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে? রুট ওভার 15টা তোমার অমূলত সংখ্যা। কিন্তু এখানটায় যদি ধরো তোমার রুট ওভার 81 যদি থাকে বা রুট ওভার 9 যদি থাকে, তাহলে এই ক্ষেত্রে কি হয়? তাহলে 18 এ কি করব আমরা? দেখো 3 দিয়ে যাবে। 3 27 81, 3 9 27, 3 3 এ 9। তাহলে 81 কে কি লিখতে পারি আমরা? রুট ওভার অফ 3 গুণ 3 গুণ 3 গুণ 3। বুঝা গেল? তাহলে রুট থেকে বার করার যে নিয়ম সেটা কি? যে রুটের মধ্যে যে সংখ্যাটি দুটো থাকে সেটা রুটের বাইরে একটা বেরিয়ে আসে। তাহলে এই দুটো মিলে একটা বেরিয়ে এলো, আবার এই দুটো মিলে একটা বেরিয়ে এলো, কি দাঁড়ালো? 9। তাহলে ছিল কত? রুট ওভার 81, এলো কত? 9। তাহলে এইটা কি? রুট থেকে বেরিয়ে এলো, তার মানে এটা পূর্ণ সংখ্যা, মূলত সংখ্যা, তাই তো? সেরকম রুট 9টা কি? রুট 9 আমরা 3 into 3 লিখতে পারি। তাহলে রুটের দুটো থাকলে একটা বেরিয়ে আসে, তাহলে ছিল রুট 9, বেরিয়ে এলো 3। তাহলে এই ক্ষেত্রে রুট 9টাও কি? মূলত সংখ্যা। তাহলে এই কথাটা আমি তোমাদেরকে লিখে দিলাম যে কি কোন সংখ্যাকে রুটের বাইরে পূর্ণ সংখ্যার আনতে না পারলে সেই সংখ্যাটি অমূলত সংখ্যা হয়, তাই তো? তাহলে এই ক্ষেত্রে দেখো এই যে রুট ওভার 15টা কত? 3 into 5, তাহলে রুট ওভার 15 থেকে গেল, মানে রুট থেকে বেরিয়ে এলো না। তাহলে এই ক্ষেত্রে রুট ওভার 15টা হয়ে গেল অমূলত সংখ্যা। বুঝা গেল? এইটা হলো একটা। আরেকটা এটা চেনার উপায় থাকে যে দশমিকের পরে কোন সংখ্যা যদি পুনরাবৃত্ত মানে পরপর যদি না আসে, যদি পুনরাবৃত্ত না হয়, তখন সেই সংখ্যাটি অমূলত সংখ্যা। এই যে কথাটা লিখলাম তার তাৎপর্য কি? দশমিকের পরে কোনো সংখ্যা যদি পুনরাবৃত্ত না হয় তখন সেই সংখ্যাটিকে অমূলত সংখ্যা বলবো। যেমন ধরো কোন একটা আমরা কি করি, ধরো 15 কে 2 দিয়ে ডিভাইড করছি, তাহলে এইটা কি একটা, এটা কি একটা সংখ্যা? এটা মূলত না অমূলত যখন চেক করতে যদি বলে তাহলে কি করব? এটা দিয়ে এটাকে ডিভাইড করব। তাহলে 2 দিয়ে 15 কে যখন ডিভাইড করছি, তাহলে 2 7 যা 14, 1 2 5 যা দশমিকের 0, তাহলে 2 5 যা 10। এই ক্ষেত্রে কি চলে এলো? দেখো 7.5 চলে এলো। তাহলে 7.5 মানে এই ক্ষেত্রে দেখো যে এইখানটাতে শেষ হয়ে গেল, দশমিকে আসার পরে শেষ হয়ে গেল, এই ভাগটা শেষ হয়ে গেল। কখনো কখনো কি হয়, যেমন ধরো তোমার 1/3 তে কি হচ্ছে দেখো, 3 দিয়ে যদি 1 কে ভাগ করি, 3 দিয়ে যদি 1 কে ভাগ করি, দশমিক দিয়ে 0, 3 3 এ 9, 1 দশমিকের 0, 3 3 এ 9, আবার 1 দশমিকের 0, 3 3 এ 9 1, মানে
ভাগটা ক্রমশ চলতেই থাকলো, মানে কি এই সংখ্যাটা পুনরাবৃত্ত হচ্ছে, মানে আমরা যখন লেখার সময় কি লিখি এখানটায় 0.3, 3 মাথায় একটা পৌনঃপুনিক চিহ্ন থাকে, তাই তো? তার মানে এটাই বোঝাচ্ছে যে এই 3টা পুনরাবৃত্ত হচ্ছে। বুঝতে পারলাম? যখনই কোনো সংখ্যার মাথায় পৌনঃপুনিক চিহ্ন থাকবে তখন সেই সংখ্যাটা কি হচ্ছে, পুনরাবৃত্ত হচ্ছে। তাহলে পুনরাবৃত্ত হচ্ছে মানে কি, সেটা মূলত সংখ্যা। কারণ এখানে আমি কি লিখেছি, দশমিকের পরে কোনো সংখ্যা যদি পুনরাবৃত্ত না হয় তখন সেই সংখ্যাটি অমূলত সংখ্যা। বুঝতে পারলাম? তার মানে যখনই ভাগ মিলে যাবে, একটা সময় যাওয়ার পরে যখন ভাগটা মিলে গেল, বা কোন একটা সংখ্যা সে এখানে প্রথমবারে এসেছে, তারপরটাতে যদি ধরো 0.753 নিয়ে এইখানটায় কোনো হতেই পারে, তার মানে কি এই সংখ্যাটা পুনরাবৃত্ত হতে শুরু করছে। তাহলে যখনই পুনরাবৃত্ত শুরু হতে থাকবে বা ভাগফল মিলে যাবে, সেই সমস্ত সংখ্যাগুলো মূলত সংখ্যা। এবার কোনো কোনো ক্ষেত্রে কি হয়, ভাগফল চলতে থাকে 3 5 7 2 1 0 3 5 চলতে থাকলো, যার কোনো শেষ নেই বা কোনো পুনরাবৃত্ত সংখ্যা আসছে না, সেই ক্ষেত্রে সেই সংখ্যাটিকেই বলবো আমরা অমূলত সংখ্যা। ওই কথাটাই তোমাদের এখানে আমি লিখে দিয়েছি যে দশমিকের পরে কোনো সংখ্যা যদি পুনরাবৃত্ত না হয় তখন সেই সংখ্যাটি অমূলত সংখ্যা। বুঝতে পারলাম? তাহলে যারা বুঝতে পারোনি তারা প্রথম থেকে একবার ভিডিওটা দেখে নাও, খুব সহজে বলে দিয়েছি অমূলত সংখ্যা চেনার দুটো উপায় আছে। বোঝা গেল? তাহলে এবার যে বিষয়টা তোমাদের আমি পড়াবো সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। ঠিক আছে? তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা কি সেটা আমাদের আগে জানতে হবে। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা কি? পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে তোমার, পিথাগোরাসের যে উপপাদ্য এটা অ্যাপ্লাই করার একটাই রুলস হয় যে ত্রিভুজ হতে হবে এবং ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হতে হবে। ঠিক আছে? যেটাতে লম্ব, ভূমি এবং অতিভুজ থাকবে আর একটা কোণ সমকোণ থাকবে। তাহলে এই ক্ষেত্রেই আমরা পিথাগোরাসের পদ্ধতি ব্যবহার করতে পারবো। তাহলে এই যে আমি বলছি যে একটি ত্রিভুজ যেটা সমকোণী ত্রিভুজ, সেইটাতে আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে পারবো। সেটা থেকে আমরা তার বাহুগুলো, ভূমি, লম্ব, অতিভুজ যে কোনো আমরা কোনো কিছুই বার করতে পারবো। তাহলে এটা কি করে বার করতে পারবো, যে সূত্রটা, সেই সূত্রটা আমাদের বিজ্ঞানী পিথাগোরাস দিয়েছিলেন, সেই জন্য এটা পিথাগোরাসের উপপাদ্য নামে পরিচিত। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা কি সেটা আমাদেরকে আগে জানতে হবে। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটি হচ্ছে কোন ত্রিভুজের লম্ব স্কয়ার প্লাস ভূমির স্কয়ার সমান অতিভুজের স্কয়ার। বুঝা গেল? এবার অনেকে বলবে স্যার লম্ব, ভূমি, অতিভুজ কি? তাদের জন্য আমি দেখো সাইডে লিখে দিচ্ছি যে এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ যার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এ বি সি, এই ত্রিভুজের লম্ব কোণটা না, তো যেটা ভূমির সঙ্গে লম্ব ভাবে থাকে, 90 ডিগ্রি কোণ করে থাকে, সেটাকে আমরা লম্ব বলি। আর ভূমির সঙ্গে অনুরূপ ভাবে যেটা থাকে, অনুভূমিক মানে শুয়ে শুয়ে আর কি। আমি যদি এখন নিচে এভাবে শুয়ে যাই, তাহলে এখানে ভূমির অনুভূমিক ভাবে শুয়ে গেছি। ঠিক আছে? অনুভূমিক ভাবে আমাদের কোন বাহুটা আছে? এই বিসি বাহুটা। তাহলে বিসি বাহুটা ত্রিভুজটা কি? ভূমি। এই বিটা লম্ব আর এসিটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কি লম্ব হচ্ছে এবি
তার স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে বিসি তার স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ হচ্ছে এসি এসি এর স্কোয়ার। ঠিক আছে, এই যে সূত্রটা, এই ক্ষেত্রে আমাদের যে কোনো তিনটের মধ্যে একটা দেওয়া থাকবে না, সেইটা বার করতে পারবো। এই ক্ষেত্রে এই যে সূত্রটাকে, এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। যারা এইটা ভালোভাবে বুঝে যাবে তারা কিন্তু নিজেরাই তিনটে ভাগ করে নিতে পারবে। তাহলে প্রথমটা কি, দেখো প্রথমটা হচ্ছে যদি আমাদেরকে অতিভুজ বার করতে বলে, অতিভুজ যদি বার করতে বলে সেই ক্ষেত্রে কি করব, শুধু অতিভুজ সমান রুট ওভার অফ লম্বের স্কয়ার প্লাস ভূমির স্কয়ার। কি করে হলো, কারণ দেখো অতিভুজ সমান তো এই দুটো যোগফল, তাহলে এদিকে স্কয়ার যদি তুলে দিই তাহলে এটা কি রুটের মধ্যে চলে আসবে, তাই তো। তাহলে অতিভুজ সমান পেলাম কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সেই রকম যদি আমাদেরকে ভূমির মান বার করতে হয় বা লম্বের মান বার করতে হয়, তাহলে এখন লম্বের মান বার করব। লম্ব সমান কি হবে, লম্বের স্কয়ার প্রতিভুজ স্কয়ার এদিকে ছিল, ভূমি স্কয়ার এখানে যোগ হয়েছিল, তাহলে এইটা এদিকে বিয়োগ করব। তার মানে কি, ধরো 2 + 7 যদি 9 হয়, তাহলে যদি 2 এর ভ্যালু বলা থাকে তাহলে এইটা যদি কোশ্চেন মার্ক থাকে আমি কি করে বার করব, কারণ এই দুজনের যোগফল তো এইটা, তাহলে এইটা থেকে যে কোনো একটা যদি বিয়োগ করি তাহলে তার অপোজিটটা আমরা পেয়ে যাব। বুঝতে পারলাম, দেখো সেটাই এখানটায় লিখবো। তাহলে লম্ব সমান কি রুট ওভার অফ অতিভুজের স্কয়ার মাইনাস ভূমির স্কয়ার। সেরকমই যদি ভূমির মান বার করতে হয় তাহলে ভূমি সমান কি রুট ওভার অফ, এটার ক্ষেত্রে সেমই হবে অতিভুজের স্কয়ার মাইনাস লম্বের স্কয়ার। বুঝা গেল? এবার তোমরা বলবে যে স্যার এটা আমরা বুঝবো কিভাবে। যেমন ধরো এবিসি একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, ঠিক আছে। তাহলে ধরো এটা পি কিউ আর একটা ত্রিভুজ, ঠিক আছে। আচ্ছা, তোমরা এইটুকু আগে লিখে নাও, তারপরে আমি তোমাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, যে আমরা এই সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করতে পারবো। বুঝা গেল? দেখো এই ক্ষেত্রে পিকিউটা হচ্ছে 6 সেমি, কিউআরটা ধরো 8 সেমি, তাহলে অতিভুজের মান আমাকে বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে এই যে ত্রিভুজ তার কি যখন আমরা পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করব তখন সেই ক্ষেত্রে কি বলেছিলাম আমি, যে একটা ত্রিভুজের একটা সমকোণ থাকতে হবে। তাহলে পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ যার লম্ব 6 সেন্টিমিটার ভূমি 8 সেন্টিমিটার হইলে অতিভুজের দৈর্ঘ্য কত হবে তা নির্ণয় করো। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি অতিভুজের দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে আমরা দেখো এখানে পিথাগোরাস উপপাদ্য এইভাবে লিখবো আমরা, যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ধরো এটা 1 এর দাগের কোনো কোশ্চেন, তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে স্টার্টিং করব যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমির স্কয়ার, তাই তো। শুধুমাত্র অতিভুজ সমান কি রুট ওভার অফ লম্ব স্কয়ার প্লাস ভূমির স্কয়ার। এই ক্ষেত্রে অতিভুজ কি আমার পি আর অতিভুজ, তাহলে এখানে আমি নামগুলো বসিয়ে দেব। পি আর সমান সমান রুট ওভার অফ লম্ব কত পি কিউ, তাহলে লম্ব হচ্ছে পি কিউ তার স্কয়ার
মাইনাস প্লাস ভূমি, ভূমি কি কিউ আর তার স্কয়ার, তাহলে ভূমি কিউ আর তার স্কয়ার। এবার আমি নামগুলো বসালাম, এবার এদের মানটা বসাবো। তাহলে পি আর ইজ ইকুয়াল টু পি কিউ এর মান কত 6 তার স্কয়ার প্লাস কিউ আর এর মান 8 তার স্কয়ার। তাহলে পি আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 36 ইনটু 64, যদি 8 8 64, তাহলে পি আর ইজ ইকুয়াল টু এটা প্লাস 100, তাহলে পি আর ইজ ইকুয়াল টু 10, যেহেতু 100 মানে কি 10 ইনটু 10, তাহলে দুটো থেকে একটা বেরিয়ে গেল 10। তাহলে সেম এইভাবে যদি কখনো তোমাকে ধরো অতিভুজ দিয়ে দিল বা দিয়ে লম্ব দিল, ভূমি বার করতে বললো, সেক্ষেত্রে কি আমরা এই সূত্রটা লিখবো, যে তারপরে যে তোমাদেরকে আমি দুটো তিনটে ধাপ লিখেছি সেটা দিয়ে পর পর এভাবে লিখে নামগুলো বসিয়ে যেরকম সূত্র আছে সেভাবে ফেলে দেবো। খুব সোজা বিষয়, আশা করছি বোঝা গেল তোমাদের। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়টা তোমাদেরকে আমি আরেকবার ভালো করে বুঝিয়ে দেবো। ঠিক আছে? দেখো এবার আমরা কোষে দেখি 1.2 এই অনুশীলনটা শুরু করব। ঠিক আছে? তাহলে কোষে দেখি 1.2 কি বলেছে দেখো প্রথমটাতে 1 একটা বলছে নিচের বক্তব্যে কোনটি সত্য ও কোনটি মিথ্যা লিখি। প্রথমটা দেখবে যে দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। ঠিক আছে, ভালো করে বুঝো, দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। তাহলে এটা কি সেটা জানার জন্য আমাদের করতে হবে দুটো মূলদ সংখ্যা নিতে হবে। ধরো 3 একটা মূলদ সংখ্যা, 1/4 একটা মূলদ সংখ্যা, এই দুটোর যোগফল কি হবে 12, 13/4। তাহলে এটা কি একটা মূলদ সংখ্যা। সেরকম যদি আমরা ধরো -3/5 নিলাম একটা, এটা একটা মূলদ সংখ্যা, যোগ ধরো 4, এটা একটা মূলদ সংখ্যা। এই ক্ষেত্রে এটা যোগ কত হবে দেখো 5 আর 1 এর লসাগু 5, তাহলে তোমার -3 প্লাস 20, এটা কত 17/5, এটা আসছে। তাহলে কি এটাও একটা মূলদ সংখ্যা। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে, এটা সত্য। বোঝা গেল? সেরকম দুয়েরটাতে কি বলেছে দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে। আচ্ছা একটু আগে তোমাদেরকে আমি বোঝালাম যে অমূলদ সংখ্যা কোনটি। অমূলদ সংখ্যা হচ্ছে সেই সংখ্যাগুলো যেগুলো রুটের বাইরে বেরিয়ে আসতে পারে না, যেমন √2, √3, √5, √6, √7, √9 তো বেরিয়ে চলে আসে, কারণ 9 বেল 3 হয়ে যাবে, তাহলে √11। ঠিক আছে, এইগুলো হচ্ছে কি অমূলদ সংখ্যা। আরো অনেক কিছু আছে। তাহলে যে কোনো দুটো নিয়ে যদি আমরা যোগ করি তো সর্বদাই কি অমূলদ আসবে। যেমন ধরো 2 এর সঙ্গে 3 যোগ করলাম, কত এলো √5 এলো, তাই তো? আচ্ছা রুটের ভিতরে যোগগুলো কেমন করে হয় দেখো, √2 প্লাস √5 এটা করি, তাহলে কি করতে হয় আমাকে পরবর্তী লাইনে বড় করে রুট দিতে হয়, রুটের মধ্যে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে যোগ করে নিতে হবে, মানে 2 + 5 = √7। তাহলে দুটি এটাও একটা অমূলদ এটাও একটা অমূলদ, যোগ করে কিন্তু আমি অমূলদ পেলাম। এবার ধরো এটা √6 প্লাস √3, √6 একটা অমূলদ সংখ্যা, √3 একটা অমূলদ সংখ্যা। যদি যোগ করি সেক্ষেত্রে কি হবে √6 + 3 = √9, √9 মানে কি 3। তাহলে এই 3টা কি একটা মূলদ সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে দুটি অমূলদ সংখ্যার যোগফল আমি অমূলদ পেলাম, এই ক্ষেত্রে দুটি অমূলদ সংখ্যার যোগফল আমি মূলদ পেলাম।
তাহলে এখান থেকে বোঝা গেল যে দুটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদাই যে অমূলদ হবে সেটা না, মূলদ হতে পারে। তাহলে এই দ্বিতীয় যে কথাটি আছে সেটি মিথ্যা। বোঝা গেল? দেখো তিনটা কি বলেছে, দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। ঠিক আছে, দুটি মূলদ সংখ্যা যদি আমি গুণ করি সর্বদা মূলদ সংখ্যাই হবে, মূলদ সংখ্যা দিয়ে মূলদ সংখ্যাই সম্ভব। ঠিক আছে, তাহলে তিনটা হবে কি সত্য। চারেরটা কি দেখো, দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদাই যে মূলদ সংখ্যা হবে সেটা তো না। তার কারণ দেখো, √7 একটা অমূলদ সংখ্যা, √3 একটা অমূলদ সংখ্যা, গুণটাও ঠিক সেই যোগের মতোই। কি করব, একটা বড় রুট 7 গুণ 3, এই ক্ষেত্রে কি হলো 21। তাহলে 21টা কি একটা অমূলদ সংখ্যা, যেহেতু রুটের বাইরে বেরিয়ে আসবে না। কিন্তু এই ক্ষেত্রে যদি ধরো আমি √6 একটা অমূলদ, সেইটাকে যদি আবার ধরো √6 দিয়ে আমি গুণ করি, ঠিক আছে, সেই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, √6 * 6 মানে কি √36। এইটা কি আসছে 36 মানে রুটের বাইরে 6 আসছে। বোঝা গেল? তাহলে সবসময় আমরা কি মূলদ সংখ্যা পাচ্ছি না, তাহলে প্রথমে অমূলদ পেলাম তারপরে মূলদ পেলাম, তার মানে সবসময় আমরা মূলদ পাবো না। তাহলে এই কথাটি মিথ্যা। আচ্ছা, তোমাদের একটা জিনিস বুঝতে হয়তো অসুবিধা হতে পারে যে এইটা কি করে হলো। ঠিক আছে, যে কোনো একটি সংখ্যা, যে কোনো একটি রুটের বাইরের সংখ্যা রুটের ভিতরের দুটি সংখ্যার গুণফলের সমান। তার কারণটা কি, আমরা যখন ধরো বর্গমূল করি না, এভাবে বর্গমূল করি 3 * 3 * 5 * 5 এভাবে করেছিলাম, তখন কি বলেছিলাম রুটের ভিতরে দুটো থাকলে বাইরে একটা বেরিয়ে আসে, মানে বাইরের যে কোনো একটি সংখ্যা সেই সংখ্যাটারই রুটের দুটোর সঙ্গে সমান। মানে একটা 3 মানে রুটের ভিতরে দুটো 3, সেটা আমরা এইভাবে আলাদাও লিখতে পারি বা এইভাবে একসঙ্গেও লিখতে পারি। এই কথাটা মাথায় রাখবে তোমরা, যে একটা রুটের বাইরের সংখ্যা সেই সংখ্যারই মানের রুটের ভিতরে দুটো সমান। বুঝতে পারলাম? পাঁচেরটা কি বলেছে, যে প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা। হ্যাঁ, প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা, কারণ বাস্তব সংখ্যা পুরো একটা চ্যাপ্টার, তার মধ্যেই সমস্ত রকম সংখ্যাগুলো আছে। কি কি আছে, স্বাভাবিক সংখ্যা আছে, তারপরে তোমার অখণ্ড সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা আছে, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, মানে বাস্তব সংখ্যার মধ্যে সমস্ত সব বিষয় আছে। তাহলে প্রত্যেকটা মূলদ সংখ্যায় কি একটা করে বাস্তব সংখ্যা, এটা তো সত্যই। তারপরে 6টা কি বলেছে, প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলদ সংখ্যা। দেখো কথাটা কেমন ঘুরিয়ে দিল, বলছে প্রতিটি বাস্তব সংখ্যাই তোমার অমূলদ সংখ্যা। সেটা কি হতে পারে, বাস্তব সংখ্যার মধ্যে তো সব সংখ্যাই আছে, তাই না? এই যে তোমার মূলদ বলো, পূর্ণ সংখ্যা বলো, অখণ্ড সংখ্যা বলো, স্বাভাবিক সংখ্যা বলো, সমস্ত সংখ্যাগুলো কি আছে, বাস্তব সংখ্যার মধ্যে আছে। সেই রকম বাস্তব সংখ্যার মধ্যেই অমূলদ সংখ্যাগুলো আছে। তাহলে প্রতিটি অমূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা, কিন্তু সমস্ত বাস্তব সংখ্যা অমূলদ সংখ্যা নয়। বুঝতে পারলাম? তাহলে এটা হবে মিথ্যা। দেখো তোমাদের যদি মনে হচ্ছে এটা বুঝতে পারলাম না, তাহলে তোমাকে মনে দেখাচ্ছি। দেখো, বাস্তব সংখ্যা নিজে একটা কি চ্যাপ্টার, ঠিক আছে, ও নিজে একটা চ্যাপ্টার। এর মধ্যেই তোমার পার্ট পার্ট করে আছে কি, প্রথমে আছে স্বাভাবিক সংখ্যা, তারপরে তোমার অখণ্ড সংখ্যা, তারপরে তোমার পূর্ণ সংখ্যা, তারপরে মূলদ সংখ্যা, তারপরটাতে আছে অমূলদ সংখ্যা। তাই তো? তাহলে এ হচ্ছে সবার হেড, এর মধ্যে আছে অমূলদ সংখ্যা। তাহলে সমস্ত বাস্তব সংখ্যা অমূলদ সংখ্যা না, কারণ সমস্তর মধ্যে দেখো একটা, দুটো, তিনটে, চারটে, আরো 4খানা পার্ট কিন্তু আছে। কিন্তু হ্যাঁ, এরা প্রত্যেকেই একটা করে বাস্তব সংখ্যা।
সমস্ত মূলত সংখ্যাগুলোই বাস্তব সংখ্যা, সমস্ত পূর্ণ সংখ্যাগুলোই বাস্তব সংখ্যা, সমস্ত অখণ্ড সংখ্যাগুলোই বাস্তব সংখ্যা, সমস্ত স্বাভাবিক সংখ্যাগুলোই বাস্তব সংখ্যা। সেরকমই সমস্ত যে অমূলত সংখ্যা আছে সেইগুলো কিন্তু বাস্তব সংখ্যা, কারণ এইগুলো হচ্ছে বাস্তব সংখ্যার একটা পার্ট। বুঝতে পারলাম? তার হচ্ছে এর কিছুটা অংশ অমূলত সংখ্যা, আর অমূলত সংখ্যার পুরোটাই বাস্তব সংখ্যা। সুতরাং আমরা কি বলতে পারি যে প্রতিটি বাস্তব সংখ্যা অমূলত সংখ্যা নয়, কিন্তু প্রতিটি অমূলত সংখ্যা বাস্তব সংখ্যা। কথাটা যদি এইভাবে থাকতো তাহলে সেই ক্ষেত্রে আমরা বিবৃতিটি সত্য বলতে পারতাম। বুঝতে পারলাম? দেখো 2 নম্বর কোশ্চেন কি বলেছে যে অমূলত সংখ্যা কাকে বলে এবং তার 4টি উদাহরণ। তাহলে আমরা একটু আগে তোমাদেরকে পড়ালাম যে অমূলত সংখ্যা কাকে বলে। দেখো, যে সমস্ত সংখ্যাকে p/q আকারে লেখা যায় না, যেখানে p এবং q উভয় পূর্ণ সংখ্যা q not is equal to 0, তাকে কি বলে? অমূলত সংখ্যা বলে। অমূলত সংখ্যা বলে। 4টি উদাহরণ দিয়েছে, যেমন √17, √19, √69, তারপরে তোমার √3, √1, আরো অন্য উত্তর সম্ভব। তোমরা যদি ভাবো যে স্যার এইগুলো ছাড়াও হবে, তো হ্যাঁ আমি লিখে দিচ্ছি, দেখো আরো অন্য উত্তর সম্ভব। আর রাগ থাকবে মনে করে যে স্যার শুধু ওই 4টেকে নিয়ে পড়ে আছে। এই তো দিয়ে দিলাম, আরো অন্য উত্তর সম্ভব। তোমাদের যেটা খুশি, কিন্তু হ্যাঁ অবশ্যই মাথায় রাখবে সেটা যেন অমূলত সংখ্যা হয়, কারণ অমূলত সংখ্যা তো কম নেই, অনেকই আছে। ঠিক আছে? তাহলে আমার উপরে কোনো রাগ দুঃখ কিছু নেই যে স্যার শুধু ওই 4টেকে নিয়ে যায়। তোমাদের যেটা মানে ইচ্ছা সেটা তোমরা লিখতে পারো। বুঝা গেল? তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে এর পরবর্তী যে অংশ সেটা নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থেকো, পড়াশোনাটা অবশ্যই অবশ্যই চালিয়ে যাও। ঠিক আছে? আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও, আর পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা টিপে অল নোটিফিকেশনটা অন করে দিও। ঠিক আছে?